দেখো, আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন। তা আমি প্রথমেই দেখো যে পিকচারটার উপরে আমার ক্যামেরাটা রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ একখানা পরমাণুর ছবি। ঠিক আছে? আর এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ছবিটা ভালো করে যদি তোমরা খেয়াল করো, ছবিটায় একটা জিনিস ভালো করে দেখো, এইটা হচ্ছে তোমার হচ্ছে পরমাণুটা, এই গোল যেটা দেখতে দেখতে পাচ্ছ। এবং দেখতে পাচ্ছ এই যে পরমাণুটা, এই পরমাণুটার দুখানা অংশ আছে। একটা দেখতে পাচ্ছ একটা কেন্দ্রে একটা অংশ আছে যার মধ্যে প্লাস লেখা আছে। আর এই কেন্দ্র, এই প্লাস অংশটাকে ঘিরে দেখো কতগুলো বৃত্তাকার, কতগুলো কক্ষপথের মতো দেখতে পাচ্ছ। যেমন তোমরা সৌরজগতে কক্ষপথ দেখতে পেতে, সেরকম কক্ষপথের মতো দেখতে পাচ্ছ। তার মধ্যে দেখো নেগেটিভ কিছু কিছু কণা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার এই যে পরমাণুটা, এই পরমাণুটাকে দেখো কতগুলো ধনাত্মক আধান বিশিষ্ট কণা দ্বারা আঘাত করা হচ্ছে। কতগুলো দেখো, এই যে 2+2+2+2+, এগুলো করে করে কতগুলো কণা দ্বারা দেখো এই পরমাণুটাকে আঘাত করা হয়েছে। এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পর এই ধনাত্মক আধানযুক্ত কণাগুলো দেখো কিভাবে পরমাণুটা থেকে বেরিয়ে যাচ্ছে। এবং কিছু কিছু কণা দেখো, যে আঘাতকারী কণাগুলো, যেগুলোকে দেখো যে আলফা কণার স্রোত বলা হচ্ছে, এই কিছু কিছু আঘাতকারী আলফা কণার ধনাত্মক আধানযুক্ত যে স্রোতগুলো ছিল, সেই স্রোতগুলো দেখো কিছু কিছু স্রোত কিন্তু আবার দেখো কিছু কিছু কোণে কিন্তু বেঁকেও যাচ্ছে। আর খুব কম সংখ্যক দেখো আলফা কণা, দেখো যেটা সরাসরি গিয়ে ধনাত্মক অংশটাকে আঘাত করছিল, সেটা দেখো যে পথে গেছে আবার সেই পথেই ব্যাক করে দেখো ফিরে আসলো। বুঝতে পারলে কী বললাম? তাহলে তাহলে এই ছিল হচ্ছে আমার টোটাল পরীক্ষাটা। এটাকে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বলা হচ্ছে। ঠিক আছে, চলো একটু পরীক্ষাটা কি লেখা আছে একটু দেখে নিই। সীসার ব্লকে রাখা তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম আলফা রশ্মির উৎস বায়ুশূন্য নলে এই আলফা রশ্মির একটি পাতলা সোনার পাতে গিয়ে আলফা রশ্মি আঘাত করলো। সোনার পাতকে ঘিরে বৃত্তাকার জিঙ্ক সালফাইড পর্দা, মানে এদিকে একটা বৃত্তাকার জিঙ্ক সালফাইড পর্দা থাকবে। ঠিক আছে? সোনার পাতে আলফা রশ্মি পড়ার পর সেগুলো নানা দিকে বিক্ষিপ্ত হয় এবং পর্দায় আঘাত করে। অর্থাৎ এই যে রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে আঘাত করার পরে, সেগুলো গিয়ে এখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা থাকবে বৃত্তাকার, তার গায়ে গিয়ে এগুলো আঘাত করবে। ঠিক আছে? সেগুলো নানা দিকে বিক্ষিপ্ত হয় এবং পর্দায় আঘাত করে দৃশ্যমান ঝিকমিক প্রতিভা সৃষ্টি করে। অর্থাৎ কিনা এই কণাগুলো যেগুলো এখানে ধাক্কা লাগার পর বেরিয়ে গেল, যখন বেরিয়ে যাওয়ার পর সেগুলো জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দার মধ্যে আঘাত করে এবং সেখানে কতগুলো স্পট বা মার্ক তৈরি করে। যে মার্কগুলোকে দেখে আমি বুঝতে পারি কোন কণাগুলো কতটা বেঁকে গেল। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার টোটাল পরীক্ষাটা। এবার এই পরীক্ষাটা থেকে কি কি সিদ্ধান্তে আসা যায় সেটা একটুখানি চলো আমরা দেখে নিই। দেখো, এই পরীক্ষার পর্যবেক্ষণ কি বলা আছে। বলা আছে 1 নম্বর পর্যবেক্ষণ, বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সরাসরি পর্দায় আঘাত করলো। ঠিক আছে, বেশিরভাগই সোজাসুজি বেরিয়ে গেছে, অর্থাৎ কোনো বিক্ষেপণ হয়নি। তাহলে এটা থেকে কী সিদ্ধান্তে আসা যায়? মোটামুটিভাবে পরমাণুর অন্দরমহল ফাঁকা বলে মনে করা যায়, তাই বেশিরভাগ আলফা কণা না বেঁকে সোজা বেরিয়ে গেছে। 2 নম্বর পর্যবেক্ষণ কি বলছে? কিছু আলফা কণা অল্প মাত্রায় বিক্ষিপ্ত হলো। ঠিক আছে, প্রায় দেখো 8,000 আলফা কণার মধ্যে একটি 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। তাহলে এটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? ফাঁপা পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র অংশে পজিটিভ আধানযুক্ত ভর রয়েছে, তাই এর কাছাকাছি আসা আলফা কণা কুলম্বীয় বিকর্ষণ বলে অল্প কোণে বিক্ষিপ্ত হচ্ছে। আর 3 নম্বর যে পয়েন্টটা আছে, 3 নম্বর পয়েন্ট কি বলছে? অতি অল্প সংখ্যক আলফা কণা, সেই সংখ্যাটা দেখো কত কম, 20,000-এর মধ্যে একটি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। অর্থাৎ যেটা সরাসরি কিনা ধাক্কা লেগে, অর্থাৎ দেখো এখানে এটা এই যে সরাসরি ধাক্কা লেগে দেখো ব্যাক করছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? এক্ষেত্রে যে কম সংখ্যক পজিটিভ আলফা কণা সরাসরি কেন্দ্রে অবস্থিত পজিটিভ আধানযুক্ত ভরের দিকে গেছে, সেইগুলোই ভরের কাছাকাছি গিয়ে কুলম্বীয় বিকর্ষণে কিছুটা দূর থেকেই আপতিত পথ বরাবর প্রতিক্ষিপ্ত হয়। মনে রাখা দরকার, এক্ষেত্রে আলফা কণা ও কেন্দ্র ভরের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে না, স্থির বিকর্ষণে প্রতিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তার মানে এটা যারা সরাসরি নিউক্লিয়াসের দিকে যাচ্ছিল তারা কিন্তু ধাক্কা লাগার আগেই কিন্তু এখান থেকে কিন্তু প্রতিক্ষিপ্ত হয়ে ব্যাক করলো, যে পথে গেছিলো সেই পথেই। এই ছিল হচ্ছে আমার টোটাল পর্যবেক্ষণ এই পরীক্ষাটার, আর সেখান থেকে আসা হচ্ছে সিদ্ধান্ত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার এই পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত থেকে আমরা দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলটায় চলে আসছি। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের পয়েন্টগুলো আমি পরপর দেখাচ্ছি তোমাদের। কি দেখতে পেলে? যেহেতু বেশিরভাগ আলফা কণায় সোজা বেরিয়ে গেছে, বিক্ষিপ্ত হয়নি। কি বলছে? পরমাণু নিরেট নয়, এর মাঝের অংশের বেশিরভাগটাই ফাঁকা। ঠিক আছে, অর্থাৎ পরমাণুটা যে ফাঁপা অংশ বুঝতেই পারছো, কারণ বেশিরভাগ আলফা কণা কিন্তু সরাসরি বেরিয়ে গেছে বিক্ষিপ্ত না হয়ে।
2 নম্বর পয়েন্ট কি বলছে, পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুটির কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে অবস্থিত, একে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসটা তোমরা দেখে নিয়েছো। 3 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াসটি পজিটিভ আধান বিশিষ্ট, নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে। ক্লিয়ার 3 নম্বর পয়েন্টটা। 4 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, যেহেতু পরমাণুটি নিস্তড়িত তাই বলা যায় নিউক্লিয়াসের মোট পজিটিভ আধান সমান ইলেকট্রনগুলির মোট নেগেটিভ আধান। অর্থাৎ যেহেতু একটা পরমাণু ওভারঅল নিস্তড়িত তাই কিন্তু মোট পজিটিভ আর মোট নেগেটিভ সমান ধরে নেওয়া যেতে পারে। পজিটিভ আধান কোথায় আছে, নিউক্লিয়াসে থাকে, আর নেগেটিভ আধানের জন্য দায়ী কি, ইলেকট্রনগুলো। অর্থাৎ মোট পজিটিভ আধানের জন্য দায়ী তোমরা জানো নিউট্রন, ঠিক আছে, আর ইলেকট্রনগুলো নেগেটিভ আধানের জন্য দায়ী। অর্থাৎ কিনা নিউট্রন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা হবে, সেটা তোমরা বুঝতে পারছো। যদিও এটার সময় কিন্তু নিউট্রন এখনও কিন্তু সেরকমভাবে কিন্তু ভুল বললাম, প্রোটন পজিটিভ আধানের জন্য দায়ী হচ্ছে প্রোটন, দুঃখিত একটা ভুল হলো আমার, পজিটিভ আধানের জন্য দায়ী হচ্ছে প্রোটন। তাহলে নিউক্লিয়াসের মোট পজিটিভ আধানের জন্য দায়ী প্রোটন, প্রোটনের সংখ্যা ইজ ইকুয়াল টু নেগেটিভ আধানের জন্য দায়ী ইলেকট্রন ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এই সময় মনে রেখো নিউট্রন কিন্তু আবিষ্কৃত হয়নি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম কি, দেখো বলা আছে, অন্যভাবে বলা যায় যতগুলি নেগেটিভ কণা রয়েছে অর্থাৎ যতগুলো ইলেকট্রন রয়েছে ঠিক ততগুলোই পজিটিভ কণা নিউক্লিয়াসে, অর্থাৎ কিনা ততগুলি প্রোটন রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে থাকা এই পজিটিভ আধানযুক্ত কণার নাম দেওয়া হয় হচ্ছে প্রোটন। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট 5 নম্বর পয়েন্ট কি বলছে, আলফা বিক্ষেপণ পরীক্ষার তাত্ত্বিক বিশ্লেষণে নিউক্লিয়াসের ব্যাসার্ধ পাওয়া যায়। দেখতে পাচ্ছ দুটোর সাইজের পার্থক্য খেয়াল করো। দেখো নিউক্লিয়াসের ব্যাস কত বলছে, 10⁻13 সেন্টিমিটার, পরমাণুর ব্যাস 10⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দুটো ব্যাসের ডিফারেন্স থেকে বুঝতে পারছো যে পরমাণুর বেশিরভাগ স্থানই যে ফাঁকা। ঠিক আছে, সংক্ষেপে তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি আসছে, কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো। সংক্ষেপে রাদারফোর্ডের পরমাণু মডেলটি হলো অতি ক্ষুদ্র ভারী পজিটিভ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বেশ কিছুটা দূরে ফাঁকা স্থানে বৃত্তাকার কক্ষে ইলেকট্রনগুলি আবর্তন করে। নেগেটিভ ইলেকট্রনগুলি পজিটিভ নিউক্লিয়াস দ্বারা কুলম্বীয় আকর্ষণে আকর্ষিত হয়। এই আকর্ষণের ফলে নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার হাত থেকে রেহাই পেতে ইলেকট্রনকে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে বাধ্য হতে হয়। যেমন সূর্যের মহাকর্ষীয় টানকে প্রতিহত করার জন্য গ্রহকে সূর্যের চারিদিকে ঘুরতে হয়। ঠিক আছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে পরিষ্কার, এই যে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত তোমার হচ্ছে নিউক্লিয়াস, যার পজিটিভ চার্জের জন্য রেসপন্সিবল হচ্ছে কে বলো, ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণাগুলো। আর তাকে ঘিরে এই যে বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে দেখো ইলেকট্রনগুলি। বুঝতে পারলে কি বললাম তাহলে? এবং তোমরা বুঝে গেছো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলি ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে এই বৃত্তাকার কক্ষপথে ততগুলি কিন্তু নেগেটিভ আধান বিশিষ্ট ইলেকট্রন থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে টোটাল আমার রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমি যে সিদ্ধান্তে আসতে পারলাম। ঠিক আছে, এবার রাদারফোর্ডের পরমাণু মডেলের ডিফেক্ট বা ত্রুটিটা কি সেটা আমরা একটু দেখে নিই। চলো কি বলছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থায়িত্বের ব্যাখ্যা দিতে পারে না, কারণ আধানযুক্ত কণা যদি ত্বরান্বিত হয় তাহলে সেটি তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ করে। দেখো এটা বুঝতে গেলে তোমাদের ক্লাস 11-এর সায়েন্সটা একটু বুঝতে হবে। এখন আপাতত এটুকু একটু মুখস্থই রাখবে। বিষয়টা কি বলতে চাইছে, যে যখন একটা আধানযুক্ত কণা আর একটা আধানযুক্ত কণার চারিদিকে যখন সে ঘুরতে থাকে তখন সে তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ করতে থাকে। তার ফলে দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রনটা ছিল, ছবিটার কাছে আমি ক্যামেরাটা নিয়ে যাই, ইলেকট্রনটা দেখো ক্রমশ শক্তি বিকিরণ করছে এবং করতে 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 দেখো তার কক্ষপথের ব্যাসার্ধ ছোট হতে হতে এই কুণ্ডলীকৃত পথে এসে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের উপর এসে পড়ে যাচ্ছে সবকটা। তার মানে কোনো একটা পরমাণুর মধ্যে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা সত্যি হলে স্বাধীন ইলেকট্রনের কিন্তু অস্তিত্ব থাকবে না, কারণ সব ইলেকট্রনই এইভাবে শক্তি বিকিরণ করতে করতে একসময় এসে নিউক্লিয়াসের উপর আপতিত হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমরা জানো বাস্তবে পরমাণুর মধ্যে কিন্তু স্বাধীন ইলেকট্রনের অস্তিত্ব রয়েছে। যাই হোক, তাহলে দেখি এখানে এবার লেখাটা কী বলছে। ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তিত হওয়ার অর্থ এটি ত্বরান্বিত কণা, তাই এক্ষেত্রে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকলে তা থেকে অবিচ্ছিন্নভাবে শক্তির বিকিরণ ঘটবে, যেটা ওই ছবিটায় তোমরা দেখলে। আর ক্রমাগত এই শক্তি ক্ষয়ের ফলে ইলেকট্রন ধীরে ধীরে প্যাঁচালো পথে অর্থাৎ এই কুণ্ডলীকৃত পথে গুটিয়ে এনে নিউক্লিয়াসের ওপর এসে পড়বে। অর্থাৎ কিনা সব ইলেকট্রন একসময় ঘুরতে 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 এসে নিউক্লিয়াসের উপর আপতিত হয়ে যাবে, স্বাধীন ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকবে না। এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি। আর 2 নম্বর ত্রুটি কী বলছে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ত্বরান্বিত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন বিকিরণের কারণে দেখতে পেলে শক্তি ক্রমাগত বিকিরণ হচ্ছে, কারণ অনেকটাই কুণ্ডলীকৃত পথে এসে নিউক্লিয়াসে পড়লো। পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা, কারণ শক্তির যখন তোমার নিরবিচ্ছিন্ন বিকিরণ তখন বর্ণালীও পাবে হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী।
কিন্তু পরীক্ষায় হাইড্রোজেন পরমাণু থেকে বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী পাওয়া যায়। তাই পরমাণু মডেলের পরীক্ষালব্ধ হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এই পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী অর্থাৎ রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, যেহেতু শক্তির বিকিরণটা তোমার কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটি সেটার রেসপেক্টে দেখো আমরা চলে আসবো হচ্ছে বোরের পরমাণু মডেল। দেখো এখানে আর একটা জিনিস রয়েছে, যেটা তার পরবর্তী ক্ষেত্রে এই মডেলটা আবিষ্কার হওয়ার পর তারপর নিউট্রনের আবিষ্কার হয়। তোমরা জানো কোনো একটা পরমাণুর মোট ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন এবং নিউট্রনের সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউট্রনের আবিষ্কার সম্বন্ধে আমি আর ডিটেলস কিছু বললাম না। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে, পরবর্তী ক্ষেত্রে নিউট্রনের আবিষ্কার হয়। তাহলে আমি চলে আসি রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর বেস করে, ওর ভুলটার উপর বেস করে পরের যে পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বোরের পরমাণু মডেল সেইখানটাতে। ঠিক আছে, দেখো বোরের পরমাণু মডেল কি বলছে। পরমাণুর ইলেকট্রনগুলি যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। রাদারফোর্ড কিন্তু বলেছিলেন যে কোনো কক্ষপথেই ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতে পারে, উনি কোনো পার্টিকুলার কক্ষপথের কথা বলেননি। কিন্তু বোর বলছেন পরমাণুর ইলেকট্রনগুলি যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, এদের নিউক্লিয়াসের চারিদিকে বিশেষ শর্ত মেনে নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কতগুলি বৃত্তাকার কক্ষপথেই এরা ঘুরতে পারে। ঠিক আছে, আমি ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। ইলেকট্রন যতক্ষণ তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে ততক্ষণ তা থেকে কোনো শক্তির বিকিরণ ঘটে না। ইলেকট্রন যে সমস্ত কক্ষপথে ঘোরে সেই সমস্ত কক্ষপথের শক্তিই হচ্ছে ওই ইলেকট্রনের শক্তি। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট কি বলছে, উচ্চ শক্তি বিশিষ্ট কক্ষ থেকে যখন নিম্ন শক্তি বিশিষ্ট কক্ষে ইলেকট্রন লাফ দেয় তখন সে কিন্তু শক্তির বিকিরণ করে। চলো এই যে পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসটার বেসিসে বোরের পরমাণু মডেলের ছবিটা কেমন হচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোরের পরমাণু মডেল অনুসারে কীরকম পরমাণুর গঠনটা অ্যাকচুয়ালি হয়। এই দেখতে পাচ্ছ তোমরা নিউক্লিয়াসটা, এবং নিউক্লিয়াসকে ঘিরে যে বৃত্তাকার বিভিন্ন কক্ষগুলো আছে। ঠিক আছে, এই কক্ষগুলোকে দেখো কে এল এম এন ও বলে সাজানো হয়েছে। নিউক্লিয়াসকে ঘিরে এরকম টোটাল বৃত্তাকার 7খানা কক্ষপথ আছে, এবং এই 7খানা কক্ষপথে কিন্তু ইলেকট্রন কিন্তু থাকতে পারে। বুঝতে পেরেছো কী বললাম? তাহলে এইবার এই যে 7টা কক্ষপথের মধ্যে ইলেকট্রন থাকতে পারে, এবার একটা ইলেকট্রন পার্টিকুলার কিন্তু তোমাকে বোরের পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রনগুলো কিন্তু পার্টিকুলার এক একটা কক্ষপথে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনই থাকতে পারে, এবং এই কক্ষপথগুলোর কিন্তু নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। এবং ধরো একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে আছে, তার মানে 2 নম্বর কক্ষপথের যা শক্তি ওই ইলেকট্রনটার শক্তিও কিন্তু 2 নম্বর কক্ষপথের শক্তির সমান। ধরো একটা ইলেকট্রন 5 নম্বর কক্ষপথে রয়েছে, তাহলে ওই ইলেকট্রনটার শক্তি কত? 5 নম্বর কক্ষপথের যা শক্তি তার শক্তির সঙ্গে ওই ইলেকট্রনটার শক্তি সমান হবে। বুঝতে পারলে কী বললাম? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইলেকট্রন যদি একটা উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে জাম্প করে চলে আসে তখন সে কী করবে? স্বাভাবিকভাবে উচ্চতম কক্ষে তার শক্তি কিন্তু বেশি, নিম্নতম কক্ষে তার শক্তি কম। তাহলে উচ্চতম শক্তি বিশিষ্ট কক্ষ থেকে নিম্নতম শক্তি বিশিষ্ট কক্ষে জাম্প করে নামতে হলে ইলেকট্রনকে কি নির্দিষ্ট পরিমাণ শক্তির বিকিরণ করতে হবে। আর উল্টোটা যদি হয়, নিম্ন শক্তি বিশিষ্ট কক্ষ থেকে যদি উচ্চতম শক্তি বিশিষ্ট কক্ষে ইলেকট্রন জাম্প করতে চায় তখন কি করতে হবে? নির্দিষ্ট পরিমাণ শক্তি তাকে শোষণ করে নিম্ন শক্তি বিশিষ্ট কক্ষ থেকে উচ্চ শক্তি বিশিষ্ট কক্ষে তাকে কিন্তু শিফট করতে হবে। বুঝতে পারলে কী বললাম? তাহলে কী কী পয়েন্টসগুলো বললাম এই ছবিটা দিয়ে দেখো তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো। রাদারফোর্ড বলেছিলেন কোনো নির্দিষ্ট কক্ষপথ থাকে না, বোর বলছেন ইলেকট্রনগুলো ঘোরার জন্য এই যে ধরো নির্ধারিত কক্ষপথগুলো আছে, নির্ধারিত কক্ষপথগুলোর মধ্যেই কিন্তু ইলেকট্রনগুলোকে থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট কী বলছে? পার্টিকুলার কোনো একটা কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি ওই কক্ষপথের গড় শক্তির সঙ্গে সমান। অর্থাৎ ধরো কোনো একটা ইলেকট্রন 4 নম্বর কক্ষে আছে, তাহলে 4 নম্বর কক্ষের শক্তি যেটা হবে অর্থাৎ E4 যদি আমি ধরি, তাহলে ইলেকট্রনের গড় শক্তি E4 এর সঙ্গে সমান। আর 3 নম্বর পয়েন্ট কী বলছে? উচ্চতর শক্তি থেকে হাই এনার্জি লেভেল থেকে যদি লোয়ার এনার্জি লেভেলে ইলেকট্রন জাম্প করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। অর্থাৎ ধরো 5 নম্বর থেকে 4 নম্বরে জাম্প করতে হলো, কী পরিমাণ শক্তি তাকে ছাড়তে হবে? E5 মাইনাস E4 পরিমাণ শক্তি তাকে ছাড়তে হবে। ধরো 3 থেকে জাম্প করে 2-এ নামতে হলো, কী পরিমাণ শক্তি তাকে ছাড়তে হবে? E3 মাইনাস E2 পরিমাণ শক্তি তাকে ছাড়তে হবে। আর উল্টোটা যদি হয়, নিম্ন থেকে উচ্চতর শক্তি স্তরে যদি উঠতে হয় তাকে, ধরো 2 নম্বর থেকে 3 নম্বরে উঠতে হলো, তার নির্দিষ্ট পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে, এবং সেই শক্তির পরিমাণ কত? ওই E3 মাইনাস E2 পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে পার্টিকুলার একটা কক্ষে যখন ইলেকট্রন আছে তখন তার কিন্তু শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে না। যখন সেইখান থেকে সে জাম্প করে নিচের কক্ষে নামবে তখনই কিন্তু সে নির্দিষ্ট পরিমাণ শক্তির কিন্তু বিকিরণ করবে, এবং তখনই তুমি বর্ণালীতে একটা রেখা পাবে। বুঝতে পারলে? তার মানে ইলেকট্রন থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে শক্তির বিকিরণ হয় না। যখন ইলেকট্রন উচ্চতর শক্তি থেকে নিম্নতর শক্তি স্তরে যখন নেমে যায় তখনই শুধুমাত্র শক্তির বিকিরণ করে, এবং তখনই কিন্তু আমি কিন্তু বর্ণালীতে রেখা পাই।
বুঝতে পারলে? এই জন্য একটা পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালী রেখা বর্ণালী, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল যদি ঠিক হতো তাহলে আমি নিরবিচ্ছিন্ন বর্ণালী পেতাম। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী যে পাওয়া যায় না, রেখা বর্ণালী পাওয়া যায়, সেটা সাপোর্ট করে আমাদের এই যে বোরের পরমাণু মডেল যেটা আছে, যেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি, সেই পরমাণু মডেলটা হচ্ছে সঠিক মডেল। ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখবে, এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছ, এই কক্ষগুলোকে প্রকাশ করা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা। দেখো এন দিয়ে, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 করে টোটাল 7খানা কক্ষ আছে। ঠিক আছে? এবং পার্টিকুলার কোনো একটা কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে 2n²। ঠিক আছে? তার মানে 1 নম্বর কক্ষে কটা থাকতে পারে 2n² অনুসারে দুটো, 2 নম্বর কক্ষে কটা থাকতে পারে 2n² অনুসারে, এন এখানে 2, তার মানে 2² মানে 4 হলো, ইন্টু 2 তার মানে মোট 8টা। 3 নম্বর কক্ষে কটা থাকতে পারে 2n² অনুযায়ী 2 × 3² অর্থাৎ 3 × 3 = 9, 9 × 2 = 18টা। তাহলে এইভাবে 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি। তার মানে বুঝতে পারলে এক একটা পার্টিকুলার কক্ষ কিন্তু একটা পার্টিকুলার সংখ্যক ইলেকট্রনকেই কিন্তু ধারণ করতে পারবে, তার বেশি সংখ্যক ইলেকট্রনকে কিন্তু ধারণ করতে পারবে না। আশা করি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের যে পরীক্ষা ছিল, রাদারফোর্ডের মডেলের ত্রুটি এবং সেখান থেকে বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা তোমাদের কাছে সুপার ক্লিয়ার। ওকে, ঠিক আছে।